তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে, আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং একটা ঐক্যমত্য যদি চলে আসে, তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন। এতেও গণপরিষদের ভূমিকাটা কম হয়ে যায় না, কারণ সংবিধানের মৌলিক সংস্কারগুলো করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে। আপনি সংবিধান কেবল সংশোধনের মাধ্যমে, ফলে সংসদ সার্বভৌম, এই প্রশ্নটা তখন আসে। আপনি সংসদে যান, জনপ্রতিনিধি আকারে যায় সংসদে, যেখানে কিছু রুলস সেট করে থাকে, সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না। আপনাকে রুলস পরিবর্তন করতে হলে সেই রুলস পরিবর্তনের ম্যান্ডেট নিয়েই, সেটা আগে জনগণকে জানিয়েই আপনাকে গণপরিষদে যেতে হবে। আরেকটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনীগুলো করা হয়েছে বা মৌলিক সংস্কারগুলো সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, এটা কোনোটাই আসলে টেকসই হয়নি। এটা বারবার আদালতে গিয়েছে, বিভিন্ন সময় আদালত এসে সেই সংশোধনীগুলো কিন্তু বাতিল করে দিয়েছে। ফলে আমরা যদি সত্যিকার অর্থে মৌলিক পরিবর্তন করতে চাই, আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে। এবং আমরা যদি দেখি যে যে ৭২-এর সংবিধান নিয়ে যে আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে, ৭২-এর যে গণপরিষদ, সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে। অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা সংশোধন ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো, সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি। এবং একটা গণঅভ্যুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে, আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি। আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য, একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে। কিন্তু একটা গণঅভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে, তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক। এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি। সংবিধানে যে কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি। সংবিধানের দলীয়করণ হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকমটা না। কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন, তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয়। বিগত সময়ে কিন্তু সেই আস্থার জায়গাটা নাই। ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক, সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন তাবৎ যে আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের, সংবিধান সংস্কারের, সেটা কিন্তু এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা ছোট্ট অংশ মাত্র। আমরা আমাদের এক দফার ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত 4টা জায়গা আছে রাষ্ট্রে, যার মধ্য দিয়ে ফ্যাসিজম তৈরি হয়েছে। তার একটা হচ্ছে, তার একটা সাংবিধানিক ভিত্তি আছে ৭২-এর মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, তার একটা অর্থনৈতিক দিক আছে, যার ফলে এই মাফিয়াতন্ত্র, লুটেরা, দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে। ফলে সেই বৈষম্য দূর করতে কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে। তৃতীয়ত, তার একটা রাজনৈতিক দিক আছে, যে দমন পীড়ন, মানবাধিকার হরণ করেছে, বিরোধী মতকে দমন করেছে, অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে। আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে, সাংস্কৃতিক ফ্যাসিজম আছে, যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করেছে। ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা 4টা দিক বলছি, তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র কাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি। আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয়, তাহলে কিন্তু এই 4টা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে, একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে, যেটার বেস হচ্ছে 72। আমরা দেখছি এরপরে 75 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল, তার মূলনীতিগুলো পরিবর্তন হলো।
কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে, এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকল না। সেই মূলনীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা, জনগণের সম্মতি ছিল কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয় যে সেই ৭৫ পরে যে সুযোগ এসেছিল, তখনও যদি গণপরিষদের মাধ্যমে ৭২-এর সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম, তাহলে বাংলাদেশের আরেকটা যাত্রা শুরু হতো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে, এবং ২৪-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমে আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। নাগরিক কোয়ালিশনের আরো কিছু যে প্রস্তাবনাগুলো রয়েছে, প্রধানমন্ত্রী মেয়াদ সীমা ২ টার্ম, এটা আমরা সমর্থন করছি। এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটা নজির নেই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে। এছাড়া এর পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের কথা অনেকে বলছেন। আমরা মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে, এটি আসলে অব্যাহত রাখতে হবে, এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে, এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো, সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে। সর্বশেষে আমি বলবো যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আত্মসংস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, ২৪-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই, কারণ আমরা পুরনো বন্দোবস্তে, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। মূলনীতির প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমরা ঐক্যমত্য কমিশনের কাছে যখন গিয়েছি, আমরা মূলনীতির প্রশ্নে কিছু প্রশ্ন তৈরি করেছি যে মূলনীতিগুলোরই প্রয়োজন আছে কিনা সংবিধানিক কাঠামোতে। আমরা মূলনীতি রাষ্ট্রের ভীষণ, রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে, কিন্তু এই মূলনীতিগুলো এরকম হতে হবে যাতে রাষ্ট্রের সকলে সেটাকে ওন করে। কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়ে ৭২ থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতিগুলো এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে। সেটা ৭২-এ দিয়েছে দলের মূলনীতিকেই সংবিধানের মূলনীতি, এবং ৭৫-এর পরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের রাষ্ট্রযন্ত্র এবং সংবিধানে যাওয়া হলো, তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো, এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে। তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয়, সেটা যাতে কোনো ধরনের দলীয় মূলনীতি না হয়, মূলনীতি এমন হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ওন করতে পারবে, এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভিশন, প্রকৃত মূল্যবোধ, চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে।